এখান থেকে যে বিষয়টা চায়, এই যে এবার থেকে অকদানা জাহাতি সিহাফা ইলা আখিরিহি, এই পুরা বিষয় থেকে দুইটা প্রশ্ন চায়। যদিও এখানে কথাগুলো এলোমেলো, আমি প্রশ্নগুলো দেখে বলতেছি। প্রশ্নের মধ্যে এভাবে চায়, উযকুর আহাম্মাল ফুনুনিল আদাবিয়্যাহ আল্লাতী ইস্তাহদাসাতহা সিহাফা, অর্থাৎ আদবের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস্ত্র, যেটাকে পত্রিকা নতুনভাবে নিয়ে এসেছে, এটা উল্লেখ করো। উযকুর আহাম্মাল ফুনুনিল আদাবিয়্যাহ আল্লাতী ইস্তাহদাসাতহা সিহাফা। ঠিক আছে? এটা একটা প্রশ্ন। অর্থাৎ পত্রিকা যে নতুন বিষয়গুলো আবিষ্কার করেছে, সেই বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো উল্লেখ করো। এটা একটা প্রশ্ন চায়। দ্বিতীয় যে প্রশ্নটা চায় সেটা হচ্ছে ওয়া আহাম্মুল মাওদুআতিল আদাবিয়্যাতিল জাদীদা আল্লাতী আলাজাতহা, এবং নতুন আদবের যে বিষয়গুলো, যেগুলো সিহাফা তৈরি করেছে, সেই বিষয়গুলো উল্লেখ করো। প্রশ্নটা বুঝতে পারছেন তো, তাই না? জি। হ্যাঁ, প্রশ্নটা আরেকবার বলি। উযকুর আহাম্মাল ফুনুনিল আদাবিয়্যাহ আল্লাতী ইস্তাহদাসাতহা সিহাফা, এটা একটা প্রশ্ন থেকে। আর দ্বিতীয় প্রশ্ন থেকে হচ্ছে ওয়া আহাম্মাল মাওদুআতিল আদাবিয়্যাহ আল জাদীদা আল্লাতী আলাজাতহা, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। অর্থাৎ সিহাফা যে বিষয়টা নতুনভাবে আবিষ্কার করেছে, যে বিষয়গুলো, এই বিষয়গুলো তুমি উল্লেখ করো। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সিহাফা যে আলোচ্য বিষয়, মওদু, যে মওদুআত নিয়ে এসেছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করে। এখান থেকে দুইটা প্রশ্ন থাকে, বুঝছেন? এখানে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এরকম থাকে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে উযকুর আহাম্মাল ফুনুনিল আদাবিয়্যাহ আল্লাতী ইস্তাহদাসাতহা সিহাফা, যে ফুনুনে আদাবিয়্যাহ, যেগুলো আগের যুগে ছিল না, এরকম কিছু আদব শাস্ত্র সিহাফা নতুনভাবে তৈরি করেছে, এগুলো উল্লেখ করতে বলছে। তো এখানে দেখেন যে দ্বিতীয় লাইনের ওয়াস্তাহদাসাতহি সিহাফাতু ফুনুনান আদাবিয়্যাতান লাম ইয়াকুন লানা আহদুন বিহা وإن كانت لها جذورها في التراث العربي مثل المقال القصة الأقصوصة الخاطرة। দেখেন, মাকালা আল কিসা আল উকসুস, উকসুস মানে ছোট গল্প, তারপরে আল খাতিরা মানে হচ্ছে ধারণা ভিত্তিক কোনো বিষয়, অর্থাৎ যেটা হঠাৎ করে কারো চিন্তায় আসে, হঠাৎ করে কারো মনে আসে, এরকম বিষয়টাকে বলা হয় আল খাতিরা। তাহলে যদি আপনার কাছে চায় যে উযকুর আম্মাল ফুনুনিল আদাবিয়্যা, এখানে কিন্তু দিয়ে দিয়েছে আল ফুনুনুল আদাবিয়্যা ইস্তাহদাসাত ফিস সিহাফা ফুনুন আদাবিয়্যাতান লাম ইয়াকুন লানা আহদুন বিহা, আপনি চাইলে এখানে দাগ দিয়ে রাখতে পারেন। এই প্রশ্নটা আসার মতোই। তাহলে সিহাফা যে বিষয়গুলো, যে শাস্ত্রগুলো, আদবীয় শাস্ত্রগুলো নতুনভাবে নিয়ে এসেছে, সেগুলো হচ্ছে 4টা: আল মাকাল, আল কিসা, আল উকসুসা, আল খাতিরা। মাকালা তো বুঝেনি, কিসাও বুঝেন, উকসুসা মানে ছোট ছোট গল্প, আর খাতিরা মানে হঠাৎ মনে আসা যেই গল্পগুলো, সেগুলোকে বলা হয় খাতিরা। এটা হচ্ছে ফুনুন আদাবিয়ার প্রশ্ন। এরপর দ্বিতীয় যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে উযকুর আহাম্মাল মাওদুআত আল আদাবিয়্যাল জাদীদা, নতুন আদবের যে বিষয়গুলো আছে, যেগুলো সিহাফা তৈরি করেছে, বা যেই বিষয় সম্পর্কে পত্রিকায় থাকতো, সেই মওদুগুলো কি কি ছিল, যেগুলো আগের যুগে ছিল না। তো এই সিহাফার মধ্যে মওদু হিসেবে থাকতো সিয়াসিয়াতান ওয়া ইজতিমাইয়াতান ওয়া ইকতিসাদিয়াতান, এই যে 3টা বিষয়: سياسي اجتماعي اقتصادي. فعالج الأدب موضوعات سياسية واجتماعية واقتصادية لم تعالج أدبيا من قبل। তাহলে দেখছেন এই 3-4 লাইনের ভিতরে কিন্তু আমরা 2টা প্রশ্ন করে বলছি। তাহলে প্রথম প্রশ্নটা ছিল সিহাফা শাস্ত্রীয় আদব শাস্ত্রের ক্ষেত্রে কি কি নতুন বিষয় আবিষ্কার করেছে, সেখানে 4টা বিষয় বললাম: মাকাল, কিসসা, উকসুসা, খাতিরা। এরপর বললাম যে আদব আদব এসে সিহাফার মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হতো, যে বিষয়গুলো আদব হিসেবে পূর্বে আলোচনা করা হতো না। তো মওদু হিসেবে থাকতো সিয়াসিয়াতান ওয়া ইজতিমাইয়াতান ওয়া ইকতিসাদিয়াতান। এই ছিল আমাদের সিহাফার মোটামুটি আলোচনা। তাহলে সিহাফার মধ্যে আজকে কি কি পড়লাম, একটু মুলাখাসটা আবার বলে দিই। সিহাফার মধ্যে সর্বপ্রথম আমরা পড়লাম হচ্ছে মিসরবাসীরা এই সিহাফা সম্পর্কে কিভাবে জানতে পারছিল। বলছিলাম যে ফারন্সার হামলার মাধ্যমে মূলত মিশরবাসীরা এই সিহাফা সম্পর্কে জানতে পারছিল। এরপর কার মাধ্যমে এই সিহাফাটা শুরু হয়েছিল?
সেক্ষেত্রে প্রথম সহিফাটা ছিল জুন্নাত আল-হামাবি, যেটা পরবর্তীতে আল-ওয়াকাই ওয়াল-মাসরিয়া এই পত্রিকায় রূপান্তরিত হয়েছে, এবং আল-ওয়াকাই ওয়াল-মাসরিয়া দুইটা ভাষায় প্রকাশিত হয়েছিল, একটা তুর্কি আর একটা আরবি। পরে বললাম যে একটা ফোরাই বিষয় বলছিলাম, সেটা হচ্ছে যে মোহাম্মদ আলীর শেষ যুগে এসে আব্বাস এবং সাঈদের যুগে প্রায় ১ বছরের মতো এই মাতবায়ে বুলাকের যে কার্যক্রম সিহাফা তিবাআত এগুলো সব বন্ধ ছিল। এরপরে ইসমাইল খদবির যুগে এসে আবার নতুন করে চালু হয়। এরপর বললাম যে সর্বপ্রথম ম্যাগাজিন কোনটা প্রকাশ পেয়েছিল, আল ইয়াসুব, এবং ইয়াসুবের মধ্যে তিব এবং উলুম সম্পর্কে গুরুত্ব দেওয়া হতো। এটা প্রকাশ করেছিল দুজন ডাক্তার, মোহাম্মদ আলী বাকল্লি, ইব্রাহিম আদ-দাসুকি। এছাড়াও এরপরে সিহাফা সিয়াসিয়া অর্থাৎ রাজনৈতিক পত্রিকা প্রকাশ পেত, যেটার নাম ছিল ওয়াদিন নীল। এর পরবর্তীতে আরেকটা পত্রিকা প্রকাশ পায়, নজহাতুল আফকার, যেটা বানিয়েছিলেন ইব্রাহিম মুয়াইলিহি। এরপর হুবহু এই বছরেই একটা প্রকাশ পেয়েছিল রওদাতুল মাদারিস, যে রওদাতুল মাদারিসের মধ্যে লুগাত এবং আদব সম্পর্কে গুরুত্ব দেওয়া হতো, ঠিক আছে। আর এটা প্রকাশ করেছিলেন ওই সময়কার উজির আলী মুবারক। এরপর সর্বশেষ আমরা দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, সেটা হচ্ছে যদি পরীক্ষার মধ্যে চাই, উযকুর আহাম্মাল ফুনুল আদাবিয়া আল্লাতী ইস্তাহদাসাতহা সিহাফা, সিহাফা যেই ফুনুনে আদাবিয়া গুলোকে নতুন ভাবে আবিষ্কার করেছে, যে বিষয়গুলো আগে ছিল না, সেগুলোর মধ্যে 4টা বিষয় বললাম, মাকাল, কিসসা, উকসুসা, খাতির। এরপর এই সিহাফার মধ্যে 3টা বিষয়, 3টা মওদু নিয়ে সবসময় আলোচনা করা হতো, সেটা হচ্ছে সিয়াসিয়া, ইজতিমাইয়া, ইকতিসাদিয়া, এই 3টা বিষয়। মোটামুটি আমাদের সিহাফার আলোচনা এই পর্যন্ত শেষ। এরপরের যে বিষয়গুলো আল বাসায়াত ওয়াত তারজামা, এগুলো আমাদের নেসাবের অন্তর্ভুক্ত না, তাই আমরা এগুলো পড়ছি না। এরপর এখান থেকে আমাদের নেসাবের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে দাউরুল আজহারি শরীফ ফি বিনাইন নাহদাতিল হাদিসা, অর্থাৎ এই নাহদাতে হাদিসার নির্মাণের ক্ষেত্রে আজহার শরীফের কতটুকু কার্যক্রম ছিল, কতটুকু এক্ষেত্রে তার প্রভাব ছিল। নাহদা হাদিসের আসার ক্ষেত্রে, অর্থাৎ আধুনিক যুগে এসে আধুনিক যুগের সাহিত্যের নির্মাণের ক্ষেত্রে আজহার শরীফের কতটুকু দায়িত্ব ছিল, কতটুকু তার কার্যক্রম ছিল, এই বিষয়টা এখান থেকে সাধারণত টিক চিহ্ন চায়, ঠিক আছে। এই বিষয়টা এখানে আমি মুলাখাসটা বলে দিই, এখানে মোটামুটি 1-2 পৃষ্ঠা আলোচনা করেছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আজহার শরীফের এই ক্ষেত্রে অনেক ভূমিকা ছিল, অর্থাৎ নাহদে হাদিসের যুগে আজহার শরীফের অনেক ভূমিকা ছিল। কারণ মোহাম্মদ আলী যখন ক্ষমতা গ্রহণ করলেন, তো মোহাম্মদ আলী বারবার কিন্তু ক্ষমতা গ্রহণ করার বলতেছি, তো ওনার যুগে এসে কিন্তু এই বিষয়টি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে ওনার যুগটা বারবার আসে এই আন-নাহদুল হাদিসের ক্ষেত্রে। তো উনার যুগ যখন আসে, মোহাম্মদ আলীর যুগে যখন মিশরে এই নাহদা হাদিসাটা আসে, আরবি জাগরণটা আসে, তখন তিনি আজহার থেকে যারা খিররিজ, উনাদের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। ওয়াউনিয়াত বিতাখরিজিল মুআল্লিমিনা ওয়াস-সান্নাইল মাহিরিনা আও গায়রিহিম মিম্মান তাস্তাঈনু বিহিম ফি নাহদাতিহা, ঠিক আছে। অর্থাৎ উনার ক্ষমতা গ্রহণের পরে আজহার শরীফের যারা ছাত্র আছেন উনাদের প্রতি, এবং খিররিজ যে শিক্ষক আছেন উনাদের প্রতি খুবই গুরুত্ব দিতেন। যার কারণে দেখা যায় যে আমরা বলছিলাম যখন উনি ছাপাখানা তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, তখন নেকুলা মাসাবিকি, ওনার নামটা মনে আছে তাই না, নেকুলা মাসাবিকিকে সর্বপ্রথম ইতালিতে পাঠায়। তো ইতালিতে পাঠানোর 4 বছর পরে উনি যখন মিশরে আসেন, তখন ওনার সহযোগী হিসেবে 4 জন আজহারের খিররিজকে এই মাতবায়ে বুলাক যখন নির্মাণ করলেন, 4 জন আজহারের খিররিজ সহ এই নেকুলা মাসাবিকিকে সর্বপ্রথম মাতবায়ে বুলাকের মুদির হিসেবে নিযুক্ত করা হয়। এরপর এই মাতবায়ে বুলাকের মধ্যে আজহারের যারা খিররিজ ছিলেন, এখানে তাদের কষ্ট ক্লেশ সব একদম
এক কথায় ওনারা অনেক কষ্ট, মানে এটা বোঝানোর উদ্দেশ্য যে আজহারের এক্ষেত্রে অনেক ভূমিকা ছিল। ঠিক আছে, এখান থেকে এতটুকু জি নিলে হবে যে নেকুলা মাসাবিকের যে সহযোগী ছিল, এই সহযোগী হিসেবে আজহারের 4 জন খিরগিজকে রাখা হয়, যারা সবাই আজহারের ছাত্র ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে মাদ্দায়ে বুলাকের কার্যক্রমের অধিকাংশই কিন্তু আজহারের এই ক্ষেত্রে অনেক ভূমিকা ছিল। এরপরে আমরা একটা বিষয় পড়ে আসছিলাম যে সিহাফার ক্ষেত্রে সর্বপ্রথম আরবি মাসরিক সিহাফা হিসেবে জুর্নাল আল খালাবি এই পত্রিকাকে কিন্তু বলে আসলাম, এটা সর্বপ্রথম মিশরে প্রকাশ পেয়েছে। তো এই পত্রিকার দায়িত্বে যিনি ছিলেন তিনি আবার আজহারের ছাত্র, দায়িত্বে ছিলেন শেখ হাসান আল আত্তর। জি এরপরে পরবর্তীতে এই জুর্নাল খালাবি আল ওয়াকাই আল মাসরিয়া হিসেবে স্থানান্তরিত হয়েছিল, তাই না? তো এই আল জি ওয়াকাই আল মাসরিয়া এটা প্রকাশ পাইছে শেখ আত্তর এর ছাত্র সৈয়দ শিহাবুদ্দিন মোহাম্মদ ইবনে ইসমাইল। ঠিক আছে, তাহলে এখানে দুইটা বিষয় বললাম, একটা হচ্ছে সিহাফার ময়দানে, তিবার ময়দানে তো ছিল, তিবার ময়দানে 4 জনের নাম বললাম, 4 জনের নাম বলছিলাম, মানে 4 জন এই নেকুলা মাসাবিকের সহযোগী হিসেবে ছিলেন। আর সিহাফার ক্ষেত্রে যে সর্বপ্রথম পত্রিকা প্রকাশ পাইছে মোহাম্মদ আলীর যুগে, জুর্নাল খতবি, এই জুর্নাল খতবি প্রধান দায়িত্বে ছিলেন শেখ হাসান আত্তর, যিনি জি আজহার থেকে খিরিজ। এরপর জুর্নাল খতবিটা পরিবর্তিত হয়েছিল আল ওয়াকাই আল মাসরিয়া হিসেবে। তো আল ওয়াকাই আল মাসরিয়ার প্রধান দায়িত্বে ছিলেন শেখ আত্তরের ছাত্র সৈয়দ শিহাবুদ্দিন মোহাম্মদ ইবনে ইসমাইল। ঠিক আছে, তাহলে এক কথায় বোঝা গেল যে আজহারের আসরে নাহদার ক্ষেত্রে আরবি সাহিত্যের জাগরণের যুগে আজহারের অনেক ভূমিকা ছিল। এরপর আমরা পড়ছিলাম যে মাজাল্লাতে ইয়াসুব, যেটা সর্বপ্রথম ম্যাগাজিন, যে ম্যাগাজিনটা প্রকাশ করেছিল মোহাম্মদ আলী বাকল্লি, ইব্রাহিম দাসুকি, উনারাও আজহারের ছাত্র ছিলেন। এক কথায় এখান থেকে আপনি তিবাআতের ক্ষেত্রে নিবেন হচ্ছে নেকুলা মাসাবিকির সাথে 4 জন আজহারের খিরিজ ছিলেন। এরপর সিহাফার ক্ষেত্রে নিবেন জুর্নাল খতবি, ওনার এই যে পত্রিকা, এই পত্রিকার প্রধান দায়িত্বে ছিলেন যিনি, উনি আজহারের খিরিজ শেখ হাসান আত্তর। এবং এরপরে আল ওয়াকাই আল মাসরিয়ার ক্ষেত্রে ওনার আজহারের ছাত্রের ছাত্র, অর্থাৎ আজহারি ছাত্র সৈয়দ শিহাবুদ্দিন মোহাম্মদ ইবনে ইসমাইল, উনি আল ওয়াকাই ওয়াল মাসরিয়ার প্রধান দায়িত্ব ছিলেন। এমনকি ম্যাগাজিনের ক্ষেত্রে যে পত্রিকাটা প্রকাশ পেয়েছিল ইয়াসুবটা হচ্ছে সর্বপ্রথম মাজাল্লা ইলমিয়া, যেটা তিব এবং অলম সম্পর্কে প্রকাশ পেয়েছিল। এটা 2 জন ডাক্তার প্রকাশ করেছিলেন, মোহাম্মদ আলী বাকল্লি, ইব্রাহিম দাসুকি। এই ওনারাও আবনাউল আজহার, অর্থাৎ আজহারের ছাত্র ছিলেন ওনারা। তাহলে বোঝা গেল আসরে নাহদার ক্ষেত্রে বা আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে আজহারের অনেক ভূমিকা ছিল। এই তো মোটামুটি আমাদের পড়াগুলো শেষ হয়ে গেল আদবের। এরপর আমাদের আলোচনা শুরু হবে মাদারিসুশ শি'r ওয়া ইত্তিজাহাতু ফিল আসরিল হাদিস। এখান থেকে 4টা মাদ্রাসার নাম বলবে। তো এই 4টা মাদ্রাসার মধ্যে 2টা আমাদের আলোচ্য বিষয় আর 2টা আমাদের আলোচনার বিষয় না। আচ্ছা, এর আগের বিষয়গুলো কি মোটামুটি বুঝে আসছে তো, তাই না স্যার ভাই? জি জি আগে বিষয়গুলো বুঝে আসছে, আমি দাগ দিয়ে রেখেছি কোথাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এই 2টা মাদ্রাসা পড়ে ফেলি। আপনার সময় আছে তো, তাই না? জি সময় আছে। এখান থেকে যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো মোটামুটি সহজই, আগের গুলোর তুলনায় সহজ। তো জি এখান জি থেকে কিছু বিষয় 4টা মাদ্রাসা নিয়ে আসবে। আগে আমরা পড়ে আসলাম যে আসরে নাহদার ক্ষেত্রে, নাহদা মানে জাগরণ, ঠিক আছে? তো জি আরবি সাহিত্যের জাগরণের ক্ষেত্রে 4টা বিষয় মূল স্তম্ভ হিসেবে ছিল। এই 4টার মধ্যে আমরা 2টা পড়লাম।
তিবাআত এবং সিহাফাত, তাই না? জি এখন এখান থেকে বলবে যেমনিভাবে ওই ৪ টা বিষয় আরবি সাহিত্যের জাগরণের পিছনে মূল স্তম্ভ ছিল, ঠিক তেমনিভাবে ৪ টা মাদ্রাসা ছিল, যে ৪ টা মাদ্রাসাও এই আরবি সাহিত্যের জাগরণের পিছনে কারণ হিসেবে ছিল। ঠিক আছে? তো এর জি মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থ। এরপর আরেকটা হবে মাদ্রাসাতুল দিওয়ান, ৩ নম্বর থাকবে মাদ্রাসাতুল মাহজার, ৪ নম্বর হচ্ছে মাদ্রাসা আবুল লুলু। তো এই ৪ টার মধ্যে আমরা ২ টাই পড়বো, ২ টা হচ্ছে নেসাবের অংশ। তো এই ২ টার মধ্যে আপনার কয়েকটা বিষয় অনুমান হিসেবে মনে রাখেন। প্রথম যে বিষয়টা চাই সেটা হচ্ছে যে মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থ অথবা মাদ্রাসাতুল দিওয়ান, এই ২ টাকে কেন মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থ বলে নামকরণ করলো? অথবা মাদ্রাসাতুল দিওয়ানকে দিওয়ান বলে কেন নামকরণ করলো? এটা একটা বিষয় থাকবে। দ্বিতীয় বিষয় থাকবে যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে কত সালে প্রতিষ্ঠা হয়েছে? মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে? ৩ নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই মাদ্রাসার কি বৈশিষ্ট্য? এই মাদ্রাসার কি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো অন্য বৈশিষ্ট্যগুলো থেকে আলাদা। ঠিক আছে? অন্যান্যগুলো জি আগে আগে বলে দেই যাতে করে আপনার জন্য সহজ হয়। এবং ৪ নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই মাদ্রাসার প্রসিদ্ধ শায়েখ কে কে আছেন? ৪ টা বিষয়। একটা হচ্ছে এই মাদ্রাসাকে কেন এই নামে নামকরণ করা হয়েছে, দ্বিতীয় বিষয় মাদ্রাসার শায়েখ কে ছিলেন, মুদির কে ছিলেন, কত সালে প্রতিষ্ঠা হয়েছে। তৃতীয় বিষয় থাকবে, তৃতীয় বিষয় এটা ধরেন যে এই মাদ্রাসার প্রসিদ্ধ শায়েখকে। ৪ নম্বর বিষয় থাকবে এই মাদ্রাসার বৈশিষ্ট্য কি। তাহলে প্রথম বিষয় আমরা পড়ি যে মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থ বলে কেন নামকরণ করা হয়েছে। তো এই বিষয়টা আপনি চাইলে একটু লিখে রাখতে পারেন, এই বিষয়টা এখানে মনে হয় নাই। আচ্ছা, এই মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থকে কেন ইহইয়া ওয়াল বা'থ বলে নামকরণ করা হয়েছে, এই বিষয়টা নাই এখানে। আমি বলে দিচ্ছি, আপনি চাইলে লিখতে পারেন অথবা পরবর্তী ভিডিও দেখেও লিখতে পারেন। ইহইয়া ওয়াল বা'থ বলে নামকরণ করার কারণ হচ্ছে লিআন্নাহা আমিলাত আলা ইহইয়া আশ-শি'রিল আরাবিয়্যিল কদিম। আবার বলছি, লিআন্নাহা আমিলাত আলা ইহইয়া আশ-শি'রিল আরাবিয়্যিল কদিম, অর্থাৎ এই মাদ্রাসাটা আরবি, পুরনো আরবি যে শেরগুলো আছে এগুলো পুনরায় ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করেছেন। ওয়াবা'সুহু মিন জাদিদিন বা'দা আন খামাদা, এবং সেটাকে নতুনভাবে জীবন দান করেছে, সেটা খামাদা মানে নিভে যাওয়ার পর। তাহলে মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থ বলে কেন নামকরণ করা হয়েছে? কারণ হচ্ছে এই মাদ্রাসাটা আরবি পুরনো যে শেরগুলো আছে সেগুলোকে পুনরায় জীবন দান করার ব্যাপারে কাজ করেছে। ওয়াবা'সুহু মিন জাদিদিন, এবং নতুনভাবে সেটাকে ফিরিয়ে নিয়ে এসেছে বা'দা আন খামাদা, সেটা নিভে যাওয়ার পর। এই কারণে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থ। এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে ছিলেন। মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থের প্রতিষ্ঠাতা ছিলেন মাহমুদ সামি আল বারুদি। মাহমুদ সামি আল বারুদি, যার 1838 1838 এ জন্ম, 1904 এ মৃত্যু। ঠিক আছে? মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থের প্রতিষ্ঠাতা পাইলাম আমরা মাহমুদ সামি আল বারুদি। এরপরে তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে এই মাদ্রাসাতুল ইহইয়া ওয়াল বা'থের প্রসিদ্ধতম শায়ের কে ছিলেন। এখান থেকে ৩ জনের নাম মনে রাখবেন: আহমদ শওকী, ইসমাইল সবরি, হাফেজ ইব্রাহিম। মোটামুটি ওনারা প্রসিদ্ধ শায়ের। আহমদ শওকী, ইসমাইল সবরি, হাফেজ ইব্রাহিম, ওনারা এই মাদ্রাসার প্রসিদ্ধতম শায়ের ছিলেন। এরপর ৪ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এই মাদ্রাসার কি বৈশিষ্ট্য ছিল, খাসায়েস কি ছিল। এরপর খাসায়েস যদি না বুঝে আসে তাহলে হলো খাসায়েসের পরিচয়টা দেখে নেন। আল মাকসুদ বিল খাসায়েস, খাসায়েস দ্বারা উদ্দেশ্য হলো তিলকাল মাবাদিউ ওয়াস সিমাতুল ফান্নিয়াতু আল্লাতী ইলতাজামাহা শুআরাউ ওয়া যাহারাত ফি আশআরিহিম, অর্থাৎ ওই মূলনীতি, ওই শাস্ত্রীয় চিহ্ন যেগুলো একজন শায়ের তার শে'রের মধ্যে নিজের উপর ইলতিজাম করে নেন এবং সেগুলো, সেই মূলনীতিগুলো তার শে'রের মধ্যে প্রকাশ পায়।
আবার বলছি খসায়েস দ্বারা, বৈশিষ্ট্য দ্বারা কি উদ্দেশ্য? ওই মূলনীতি বা ওই শাস্ত্রীয় বিষয় যে বিষয়গুলো শায়েররা নিজের উপর ইলতিজাম করে নেন এবং এগুলো এই বৈশিষ্ট্যগুলো বা এই মূলনীতিগুলো তাদের শেরের মধ্যে প্রকাশ পায়। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধতম বৈশিষ্ট্য কি কি? মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'স। এখান থেকে মোটামুটি ৩টা মনে রাখবেন, এত মনে রাখার দরকার নেই। প্রথম যে ৩টা, ১ নম্বরে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে সারা শুআরাউ মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'স আলা নাহজিল কুদামাই ফি বিনাইল কসিদা। এটা হচ্ছে প্রথম মনে রাখবেন। অর্থাৎ মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের যে শায়েররা ছিলেন, শায়েররা ওনারা কসিদা বানানোর ক্ষেত্রে পূর্বসূরীদের অনুসরণ করতেন। অর্থাৎ কুদামা যারা ছিলেন, কুদামাদের পথে চলে এরপর শের বলতেন। আবার বলছি, ওনাদের বৈশিষ্ট্য, মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের প্রথম বৈশিষ্ট্য লিখবেন, মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের শায়েররা চলতেন আলা নাহজিল কুদামাই, কুদামাদের পথে, ফি বিনাইল কসিদা, কসিদা নির্মাণের ক্ষেত্রে। অর্থাৎ ওনারা শের নির্মাণের ক্ষেত্রে কুদামা যে পথ, কুদামাদের যে মানহাজ, এই মানহাজ অনুযায়ী ওনারা শের বলতেন। যার কারণে অধিকাংশই ফাহুম ফিল গালিবি তাতাআদ্দা মাওদুআতুহুম দাখিলাল কসিদাতিল ওয়াহিদা। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে ওনাদের অনেকগুলো বিষয় একটা কসিদার মধ্যে এসে যেত। অর্থাৎ আপনি একটা কসিদা বলতেছেন, এই কসিদার মধ্যে ফখর থাকবে, মাদাহ থাকবে, এরপর রিসা থাকবে, এরপর গজল থাকবে। অর্থাৎ আপনি একটা কসিদার মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আসবেন। এটা হচ্ছে কুদামাদের একটা পদ্ধতি। তাহলে এটা প্রথম পদ্ধতি লিখতে পারেন। দ্বিতীয় বৈশিষ্ট্য লিখবেন নাযমু ফি কুল্লি ফুনুনিশ শি'রি আল্লাতী নাযমা ফিহাল কুদামা। মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের শায়েররা ওনারা শেরের প্রত্যেকটা শাস্ত্রের ক্ষেত্রে, শেরের শাস্ত্রগুলোর ক্ষেত্রে কুদামারা যে পথে অবলম্বন করেছেন, যেইভাবে একটা আরেকটার সাথে মিলিয়েছেন, গেঁথেছেন, এইভাবে ওনারা গাঁথতেন। ঠিক আছে? নাজমা তো গাথা। তো নাজমু ফি কুল্লি ফুনুনিশ শি'রি আল্লাতী নাযমা ফিহাল কুদামা। তারা শেরের শাস্ত্রগুলোর ক্ষেত্রে, শেরের যে শাস্ত্র আছে প্রত্যেকটার ক্ষেত্রেই ওইভাবেই গাঁথতেন যেভাবে কুদামারা গেঁথেছেন। এটা দ্বিতীয়টা দিতে পারেন। তৃতীয়টা দিবেন তাকাইয়াদু বিল বুহুর শি'রিয়্যাতিল মারুফা। তারা প্রসিদ্ধ যে শের বহুরগুলো আছে, যে 16টা বহুর আমরা পড়েছি, এই 16টা বহুরের উপরেই সীমাবদ্ধ থাকতেন। ওয়ালতাজামু ওয়াহদাতাল ওয়াজন ওয়াল কাফিয়া ফিল কসিদা, এবং তারা কসিদার মধ্যে ওজন এবং কাফিয়ার একত্ববাদকে নিজের উপর ইলতিজাম করে নিতেন। তো এখান থেকে মোটামুটি 3টা দিবেন বৈশিষ্ট্যের ক্ষেত্রে। যদি মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের বৈশিষ্ট্য চাই তাহলে 3টা দিয়ে দিলে হবে। সারা শুআরা ও মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'স আলা নাহজিল কুদামা, এটা দিবেন। দ্বিতীয় দিবেন নাযমু ফি কুল্লি ফুনুনিশ শি'রি আল্লাতী নাযমা ফিহাল কুদামা। তৃতীয় দিবেন তাকাইয়াদু বিল বুহুরি শি'রিয়্যাতিল মারুফা। এতটুকু দিলে হয়ে যাবে। 4 নম্বর একটা বিষয় এটা দিতে পারেন, এটা যেহেতু একদম নতুন, সেটা হচ্ছে ইস্তাহদাসু মাওদুআতিন জাদীদাতান লাম তাকুন মাওজুদাতান মিন ক্বাবল। ওনারা নতুন নতুন আলোচ্য বিষয়, নতুন নতুন মওদু আবিষ্কার করতেন যেগুলো পূর্বে ছিল না। নতুন নতুন মওদু বানাতেন। যেমন আশ-শি'রুল ওয়াতনিয়্যু, আশ-শি'রুল ইজতিমাইয়্যু। এই যে 2টা বিষয়, আশ-শি'রুল ওয়াতনিয়্যু, আশ-শি'রুল ইজতিমাইয়্যু, এই বিষয়টা আগে ছিল না। তো এই বিষয়টা ওনারা নতুন আবিষ্কার করেছিলেন। তো এই বিষয়টা আগে ছিল না। এই 4 নম্বর বিষয়টাও দিতে পারেন। তাহলে মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের নামকরণের কারণ গেল, তাই না? এরপর গেল হচ্ছে মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের মুদির কে ছিলেন? মুদির ছিলেন মাহমুদ সামি আল বারুদি। এরপর 3 নম্বরে গেল যে মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের প্রসিদ্ধতম শায়ের কে ছিলেন? আহমদ শওকী, ইসমাইল সৌরি, হাফিজ ইব্রাহিম। সর্বশেষ গেল মাদ্রাসাতুল ইহয়া ওয়াল বা'সের বৈশিষ্ট্যগুলো। তো বৈশিষ্ট্যগুলোর মধ্যে 4টা বললাম, এই 4টাও দিতে পারেন, অথবা আপনার এখান থেকে যেগুলো সহজ লাগে। আর বাকিগুলো মোটামুটি একটু কঠিন, তো ওটা দেওয়ার দরকার নেই। মোটামুটি